নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? বাংলার গল্পঘরে আপনাদের আবার স্বাগত জানাই। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিন্দুর ছেলে গল্পের প্রথম ভাগটি এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখন ওই গল্পের শেষ ভাগটুকু আপনাদের সামনে পাঠ করছি, সঙ্গে থাকুন। আর আমার গল্প পাঠ ভালো লাগছে কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোই আমার পাথেয়। আর আমার নতুন নতুন গল্প পাঠগুলি শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। এতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের দোরগোড়ায় শীঘ্রই পৌঁছে যাবে। যাই হোক, এবার শুরু করছি। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ। ছোট বউ একরাশ ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট দুই টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্য জামার পকেট থেকে বেরোল। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার দুটি পায়ে পড়ি দিদি, ওদের বিদেয় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না। আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটি কথাও বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল, নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিয়াছে। বিন্দু বিরক্ত হইয়া বলিল, দিদিকে বলগে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব জামা কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণায় টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটপট করিয়া এক সময়ে নির্জন পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতিস্বরে বলিলেন, হাজার হোক সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমকে দে। বিন্দু বলিল, আমার ছেলে নয়, সে কথা আমিও জানি, তুমিও জানো, মিছামিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বলিলেন, আমি নয়, তুই তার মা, আমি তোকেই দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি পরিয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে, তোমরা নাও, আমাকে রেহাই দাও বলিয়া বিন্দু চলিয়া গেল। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতগুলো কাঠ ঘুঁটের উপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন, কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল, কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস। বিন্দু ছেলেকে তুলিয়া গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হইয়াছে। কহিল, সারা রাত এই কার্তিক মাসের হিমে জ্বর তো হবেই, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িয়া বলিলেন, জ্বর হয়েছে? কই দেখি। বিন্দু সজোরে তার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। 5-6 দিনেই অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহার উপর তুলিয়া দিয়াছে, এ অন্যায় তিনি ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যই, ও যে মরেনি এই ওর ভাগ্যি।
কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড় জায়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নূতন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালে উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের লইয়া সে বাড়িতে ছিলেন। মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন। তিনিও ছিলেন না। ইতিমধ্যেই এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল। কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠিল। বলিল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার যে আজ্ঞা বলিয়া চলিয়া যাইতেছিল। বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারেই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণে নিজেই বলিল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখা দেখেই শেখে। কার দেখে শিখছে? মাস্টার চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, ওর বাবাকেও কথা জানাবেন? মাস্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ 5-7 দিনের কথা। স্কুলের পথে এক উড়েমালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়। তিনি 10 টাকা জরিমানা করিয়ে তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। বলিল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা জানি না, কিন্তু সেও ছিল। এ বাড়ির নরেনবাবুও ছিল, আর 3-4 জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছেই শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আগে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল। তার মুখ দিয়া শুধু অস্ফুষ্টে বাহির হইল, আমাকে না জানিয়ে টাকা দিলে? এত সাহস এ বাড়িতে কার? একে তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ। তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন। ভয়ে তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে বলিলেন, কে বললে? বিন্দু বলিল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমিই বা কি বলে দিলে? অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আর যাই করুক, মিথ্যে কথা গুরুজনদের কাছে বলবে না। তুমি জেনে শুনেই দিয়েছ, সত্যি কি না? অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, সত্যি, কিন্তু এইবারটি তাকে মাপ করবন, আমি মাপ চাচ্ছি। বিন্দুর বুকের ভেতর পুড়িয়া যাইতেছিল। বলিল, একটিবার? আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম, আর বলবো না, আর কথাও কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্ন হয়ে যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধিল। তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথায় তুমি ন্যাকা সেজে বলো এইবারটি মাপ কর, কিন্তু দোষ তার তত নয় যত তোমার। তোমাকে আমি মাপ করব না। পাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণার আর সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি? ফাঁসি দিবি? বহ্নিতে আহুতি পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ। কি কথায় কি কথা আসিয়া পড়িল। বিন্দু আসল কথা ভুলিয়া বলিয়া বসিল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বলিলেন, টাকা তুই নষ্ট করিস নে? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন। মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন,
তুই না হয় মস্ত বড় ঘরের লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে দুটো টাকাও দিতে পারে না সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করি নে, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস? যা, দূর হয়ে যা সামনে থেকে। বিন্দু বলিল, দূর, আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি? আমি তোমার দাসী বাঁধি, উনি তোমার চাকর বাকর? এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, কোথা ছিলি ছোট বউ, যখন ছোট ভাইকে পড়াবার জন্যে ও দুখানি কাপড় একসঙ্গে কিনে পরেনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলিতে বলিতেই তাহার দু চোখ দিয়া দরদর করিয়া জল ঝরিয়া পড়িল। আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, ও যদি জানতো তোদের মনের কথা, কখনো এমন আফিং খেয়ে চোখ বুজে হুঁকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারত না। সে লোক ও নয়। ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি? স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন, ভালোই হলো জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি, বরং পরের বাড়ি রেঁধে খাবো, তবু তোদের ভাত আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি? ঠিক এই সময়ে যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ঝটিকা ক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের মাগ ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি জোটে না কেন? যাদব হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কি হলো গো, কি হলো? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে, আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতর বিন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এই কথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমার বেটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে এ কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্ফুটে, কি করলে দিদি বলিয়া সেইখানে ঘাড় গুঁজিয়া আজ 12 বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল। নূতন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এখানে আসিবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইতেছিল, কিন্তু পরদিন হইতেই সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলে অন্নপূর্ণা আসিবেন, ইহাতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সে তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছি নে যে? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এই কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বের রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশীকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনোটি তাহার কোনোদিন উপেক্ষিত হয় নাই। আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠ রোধ হইয়া গেছে। যাদব চলিয়া গেলেন।
সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুঁজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। চারিদিকে লোক, পাছে কেউ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বড়ঠাকুর এখনও তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হইয়া বলিল, তিনি কেন? তিনি ছাড়া এসব কে করবে? মাধব বলিল, হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন। দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল, আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না, সে হবে না। তিনি ছাড়া আমি কাউকে কিচ্ছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক। তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এ সমস্ত বড়গিন্নির মতলব। তাহলে সেও আসবে না দেখছি, বলিয়া বিন্দু কাঁদো কাঁদো হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ানো দাওয়ানো সমস্ত এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। 3 দিন ধরিয়া অনুক্ষণ সে এই চিন্তাই করিয়াছে, আজ বড়ঠাকুর আসিবেন, দিদি আসিবেন, অমূল্য আসিবে। আজিকার সমস্ত দিন ব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল, সে কথা সে ছাড়া আর কেহই জানিত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকার মতো অন্তর্ধান হইয়া যাইবা মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তার বুকের উপর চাপিয়া বসিল। এলোকে সে আসিয়া বলিলেন, ভাঁড়ারের চাবিটা একবার দাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ? কাকে টাকে মুখ দেবে যে? তবে ফেলে দাও গে, বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ বাহার করিয়া বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি? তোমরা গিন্নি বাননি, তোমরা জানো না? পিসিমা অবাক হইয়া বলিলেন, শোনো কথা, কত লোক তোদের এবেলা খাবে, আমি তার কি জানি? বিন্দু রাগিয়া বলিল, তবে বলগে ওকে। সে ছিল দিদি, অমূল্যধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, তা একবার বলেনি ছোট বউ ওটা করগে, সেটা দেখগে। তার একটা হাড়ের যা যোগ্যতা, এ বাড়ির সমস্ত লোকেই তার একসাথে তা নেই, বলিয়া আরেকটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। তাহার কথা শেষ হইবার পূর্বেই বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে। কদম শশব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগো শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝংকার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না। হলো? মাধব অবাক হইয়া চাহিয়া রহিল। বিন্দু বলিল, কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও, বলিয়া কাঁদিয়া দ্রুতপদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটফট করিয়া এঘর ওঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের উপর কতগুলো বাসন রাখিয়া দিয়াছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠানের উপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার গায়ে লাগিবা মাত্র খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল। যে কেহই তাহার সামনে পড়িল, সেই সভয়ে পাশ কাটাইয়া দাঁড়াইল। পুরোহিত বেচারা নিজে ভিতরে আসিয়া বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কোনো বিলে ব্যবস্থাই দেখিনে। বিন্দু আড়ালে দাঁড়াইয়া কড়াক করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়ই, বলিয়া আরও একটা বাসন পা দিয়া ছুঁড়িয়া ফেলিয়া আরও একটা ঘরের মেঝের উপর নির্জীবের মতন বসিয়া রহিল। মিনিট 10 পরে হঠাৎ তার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধড়ফড় করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সম্মুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাত জোড় করিয়া বলিল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো তাই না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও, বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির উপর
লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইয়া দোর খুলিয়া ভাঁড়ারে গিয়া ঢুকিলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানো, ভিড় কমিয়া গিয়াছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘর ভার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নূতন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলিল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেঁচাইয়া বলিল, কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণে ভয় ডর আছে? এইবার একটা চোখ কানা হলেই বড়গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে 10 হাত বার করে খায়। যা, যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাঁড়ারের দোরে বসিয়া আর 5 জন বর্ষী অসির সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোট বউয়ের তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি? যেমন মা তেমনি ছেলে হবে তো। আমারও কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফিরিতে উদ্যত হইলে পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুত পদে অদূরে থাকিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে যাচ্ছ তো? উনি জলস্পর্শ করেননি তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকেই। মাধব জবাব না দিয়া বলিল, চলো বৌঠান, আর দেরি করো না, চলো ঠাকুরপো। বলিয়া অন্নপূর্ণা পা বাড়াইতে বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু। নিজের মুখে যা এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না। ভগবান এর বিচার করবেন। বলিয়া মুখে আঁচল গুঁজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়া উপুড় হইয়া মূর্ছিতা হইয়া গেলেন। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুজনেই শুনিতে পাইলেন। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, কি হলো দেখি? মাধব কহিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা এই কয়দিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশী বলিয়া উঠিলেন, যায় যায় ঝগড়া হয়েছে। ছেলের কি হলো? সে একবার আসতে পারলে না? ছোট বউ মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমোখারাম কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল। এলোকেশী পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম। মেরে ফেলো, কেটে ফেলো, কোনোদিন কথাটি বলবার ছেলেও নয়। তেমন সন্তান আমরা পেটে ধরিনে। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তাহার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বলিলেন, ও কি কথা একটা গো, অমূল্য ওর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া 2 দিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছলছল চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাহাকে এই আলোচনা করিতে আহ্বান করিয়াছে। সহসা কদম তাহা বিশ্বাসই করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়া বলিল, না দিদি, দোষ আর কি। বিন্দু কহিল, তবে যা না একবার ও বাড়িতে, 2 কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু
আজ কি ঝগড়া বিবাদ করে? যা হবার তা হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ, তার কিছুই নেই। বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনি ও। আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিলে? কেন একবার জানালে না? কদম বলিল, আচ্ছা কাল যাব, আজ সন্ধ্যা হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম? তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলিল, ফের মুখের সামনে জবাব করে। ভৈরব সে চাহনির সম্মুখ হইতে ছুটিয়া পলাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার দুই এ ঘর ও ঘর করিয়া রান্নাঘরে আসিয়া ঢুকিল। বামুন ঠাকুরুন একা বসিয়া রাঁধিতেছিল। বিন্দু এক পাশে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকেই সাক্ষী মানছি, সত্যি কথা বলো, কার দোষ বেশি? পাচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো। কি বলেছিলাম আমি? তুমি বলো না আমি কি বলেছিলাম? শুধু বলেছিলুম, দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ? কে না জানে ছেলেদের হাতে টাকা কড়ি দিতে নেই। বললেই তো হতো। অমূল্য কান্নাকাটি করেছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা ওঠে কেন? আর এমন দিব্যি দিলেশাই বা হয় কেন? 5টা ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠকাঠকি লাগে, এ তো মানুষ। তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি তোমাকে, ইহজন্মে আমি আর ওর মুখ দেখব না। শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে স্বভাবত অল্পভাষিনী, সে কি বলিবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে? তাই বলে জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না। এগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম। যদি তার পেটের মেয়েই হতুম, কি করতো তাহলে? আমিও তেমনি ওর নাম কখনো মুখে আনবো না, তা তোমরা দেখো। বামুন ঠাকুরুন তথাপি চুপ করিয়া রহিলেন। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে সেই জানে, আমি জানি নে? কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি, এক বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমারও ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি 2 দিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো, না হয় নিজেই এক বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জনে ওকে ছিছি করে কি না, ও জব্দ হয় কি না। বামুন ঠাকুরুন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল, ছি মা, ওসব মতলব করতে নেই। ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্যধনও পারবে না। এই কদিন সে যে কেমন করে আছে আমরা তা ভালোভাবেই জানি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বলো মেয়ে, নিশ্চয় তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। ও মাগির কি আর মুখ দেখতে আছে? ওই যে বললুম, শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে ইহজন্মে আর কখনো চাইব না। বামুন ঠাকুরুন নিজের কবজির কাছে একটা কালো দাগ দেখাইয়া কহিল, এই দেখো মা, এখনও কাল শিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা জানো না। অমূল্যধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের উপরে পড়ে সে কি কান্না, সে তো আর কখনো দেখেনি বলে ছোটো মা মরে গেল। না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড় মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে এক করে দিলে। লোকে রুগীর সেবা করবে কি মা, তাকে নিয়েই ব্যতিব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দুর নির্নিমেষ চোখে তাহার মুখের পানে চাহিয়া কথাগুলো যেন গিলিতে লাগিল। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া শুইল। দিন 4 পরে বিন্দুর পিতা মাতা পিসি প্রভৃতির ফিরিবার পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়াছিল। কদম বাতাস করিতেছিল, আর কেহ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাহাকে আরও কাছে ডাকিয়া মৃদুকণ্ঠে বলিল, কদম, দিদি এসেছেন রে? কদম বলিল, না দিদি,
আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন? বিন্দু ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, এই তোদের দোষ কদম। সব কাজেই নিজেদের বুদ্ধি খাটাতে যাস, এমনি করে একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা এক বাড়ির লোক ছিলি, কি করতে পেরেছিলি? যতক্ষণ না সেই এক ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে, ওরে তোরা আর সে, তার কোড়ে আঙুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। বিন্দুর মা ঘরে ঢুকিয়া বলিলেন, জামাইয়ের মত আছে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে চল, ঘুরে আসবি। বিন্দু মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আমার যাওয়া না যাওয়া কি তাঁর মতামতের উপর নির্ভর করে মা, যে তিনি বললেই চলে যাব? আমার শত্রুর হুকুম না পেলে যায় কি করে? মা কথাটা বুঝিয়া বলিলেন, তোর জায়ের কথা বলছিস? তাঁর আর হুকুম নিতে হবে না, যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো। বিন্দু মাথা নাড়িয়া বলিল, না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না। বড়ঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী এইমাত্র উপস্থিত হইয়া শুনিতেছিলেন। বলিলেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। বিন্দু সে কথার কোনো জবাব দিল না। মা বলিলেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। বিন্দু আশ্চর্য হইয়া বলিল, লোক পাঠিয়ে? সে তো আরও মন্দ হবে মা। আমি তার মন জানি, মুখে বলবে যাক, কিন্তু ভেতরে রেগে থাকবে। হয়তো বড়ঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জিদ করিলেন না, চলিয়া গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাহাকে গিলিবার জন্য হাঁ করিতে লাগিল। নিচের একটি ঘরে এলোকেশেরা থাকেন, দোতলার একটি ঘর তাহার নিজের, আর সমস্তই খালি, খাঁ খাঁ করিতে লাগিল। সে শূন্য মনে ঘুরিতে ঘুরিতে তেতলার একটি ঘরে আসিয়া দাঁড়াইল। কোন সুদূর ভবিষ্যতে পুত্র এবং পুত্রবধূর নাম করিয়া এই ঘরখানি সে তৈরি করাইয়াছিল। এইখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল রাখিতে পারিল না। নিচে নামিয়া আসিতেছিল। পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্রই সে বলিয়া উঠিল, হ্যাঁ গা, কীরকম হবে তবে? মাধব বুঝিতে না পারিয়া বলিলেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারিল না। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না না, তুমি যাও, ও কিছু না। পরদিন সকালবেলা মাধব বাহিরের ঘরে বসিয়া কাজ করিতেছিলেন। অকস্মাৎ বিন্দু ঘরে ঢুকিয়াই কান্না চাপিয়া বলিল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলিয়াই বলিলেন, হুম কি? এই কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজে চোখ রাখিয়া বলিলেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবই বা হবে কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বলিলেন, বৈমাত্রেয় ভাই, জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হইয়া ধীরে ধীরে বলিল, তুমি বেঁচে থাকতে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাহিলেন, তারপর সহজ শান্ত কণ্ঠে বলিলেন, কেন দেব না? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনি ভোগ করে। তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন জানিও নে। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড়ই গরিব, কিন্তু কোনো দিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে কাপড় জামা এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারিনি। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি 1 রাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও হলো। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুলি খেটেছেন। ছেঁড়া সেলাই করা কাপড় চিরদিন পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা 1 মুঠো খেয়ে কেবল আমাদের জন্যে। সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখিনি। শুধু দিন কতক আরাম করছিলেন, তা ভগবান সুদ শুদ্ধ আদায় করে নিচ্ছেন বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগিল। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্তবিন্দুটি পর্যন্ত অনুভব করিতে লাগিল। সে মাথা হেঁট করিয়া রহিল।
মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কতকটা যেন নিজের মনেই বলিলেন, চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ। ভোর 4:30 বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা। বিন্দু শিহরিয়া উঠিল, সমস্ত দিন অনাহারে, মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিংখোর মানুষ একটু আধটু দুধটুকুও পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, এবং যাহা কোনো দিন করে নাই আজ তাহাও করিল। হেঁট হইয়া স্বামীর 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তোমার 2টি পায়ে পড়ি, একটি উপায় করে দাও। রোগা মানুষ এমন করে 2টো দিনও যে বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছিয়া লইয়া কহিল, আমি কি উপায় করব? বৌঠান আমাদের 1 কণা চাল পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? বিন্দু রুদ্ধস্বরে বলিল, তা আমি জানি নে। ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড় যে। ছি ছি, যে কথা মনেও আনা যায় না সেই কথা কিনা। বিন্দু আর বলিতে পারিল না। মাধব বলিল, বেশ তো, অন্তত যাও বৌঠানের কাছে, যাতে তাঁর রাগ পড়ে, তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না। বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল, পায়ে ধরা অভ্যাস আমার নয়। এখন দেখছি কেন সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল, না, ও বিদ্যা আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা কহিল না, উঠিয়া গিয়া নিজের ঘরে দৌড় দিয়া পড়িয়া রহিল। মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল। বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকিল। তাহার 2 চোখ রাঙা। মাধবের দয়া হইল, বলিল, যাও একবার তাঁর কাছে, জানো তো তাঁকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল, তুমি যাও ওগো, আমি ছেলের দিব্যি করছি। মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়াই জবাব দিল, 1000 দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তথাপি নড়িল না। মাধব কহিল, পারবে না যেতে? বিন্দু জবাব দিল না, হেঁট মুখে ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির সুমুখ দিয়া স্কুল যাইবার পথ। প্রথম কয়দিন অমূল্য ছাতি আড়াল দিয়া এই পথেই যাইতেছিল। আজ 2 দিন ধরিয়া সে লাল রঙের ছাতাটি আর পথের একধার বাহিয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল। তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া রহিল। সকাল 9টা-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন সে এদিক দিয়া যায় না রে? নরেন চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, বেশ তো রে, তোরা 2টি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনে অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলিল, সে লজ্জায় আর যায় না মামি, ওই হোতা দিয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হাসিয়া বলিল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে, সে যেন এই পথেই যায়। নরের মাথা নাড়িয়া বলিল, কখনো যাবে না মামি। কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হইয়া বলিল, কেন? নরেন বলিল, তুমি রাগ করবে না তো? না। তাদের বাড়িতে বলে পাঠাবে না তো? না। আমার মাকেও বলে দেবে না? বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বল, আমি কাউকে কিচ্ছু বলবো না। নরেন ফিসফিস করিয়া বলিল, 3rd মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মলে দিয়েছিল। এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়িয়া বলিল, তার দোষ কি মামি? সে নূতন লোক,
আমাদের চাকর এই হেবশালাই বজ্জাত। সে এসে মাকে বলেছে। আমার মাটিও কম বজ্জাত নয় মামি। সে মাস্টারকে বলে দিতে বলেছে। থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মলেছে। কীরকম করে জানো মামি? এই রকম করে ধরে। বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দিয়া বলিল, হেবো কি বলে দিয়েছে? নরেন বলিল, কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো সে ছুটে এসে বলে, কি খাবার দেখি নরেনদা? মা শুনে বলে, অমূল্য নজর দেয়। অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না। নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল, কোথায় পাবে মামি, তারা গরিব মানুষ। সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় লুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের উপর ঘর বাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল। সে সেইখানে বসিয়া পড়িয়া বলিল, নরেন তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই হাত মুখে তুলিতে পারিল না। শেষে অসুখ করিতেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না। একটা উপায়ও খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়াও দেখিতে পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে। মাধব নিমিলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিলেন। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিলেন, বললেন, কি? বিন্দু নতমুখে স্বামীর পায়ের একটা আঙুলের নখ খুঁটিতে লাগিল। মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করিয়া আর্দ্র হইয়া বলিলেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও। বিন্দু সত্যই কাঁদিতেছিল। বলিল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো, দাদা শুনতে পাবেন না। বিন্দু সে কথার জবাব না দিয়া বলিল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলগে। আমি পারবো না বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন। বিন্দু আরও কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্ষার যোজনব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। আজ সে নিঃসংশয়ে বুঝিল তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতঃকালেই যাদব ছোটবধূর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুরুন গাড়ির কাছে আসিয়া বলিলেন, বাপকে ভালো দেখে শিগগির ফিরে এসো মা। বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইলেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দুকে এমন নত, এমন নম্র হইতে কেহ কোনোদিন দেখে নাই। পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মেয়ে, যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়। এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না। বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পানে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন। এলোকেশে উপস্থিত ছিলেন, ক্ষণক্ষণ করিয়া বলিয়া উঠিলেন, ও কি কথা ছোট বউ, আর কারো বাপ মায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিরাইয়া চোখ মুছিল। কিছুক্ষণ পরে বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বলিলেন, যাও দিদি যাও, আমি ঘরে রইলুম, সমস্তই দেখতে শুনতে পারবো। বিন্দু আর কথা কহিল না। কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরনের মুখে কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিপূর্বে কোনো দিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের উপর হইল সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, 60 যাবার সময় বলে গেল কিনা, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক। কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন, আগাগোড়ায় কাজটা ভালো করেনি বড় বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বলিলেন,
সেও তো একবার দিদি বলে এলো না। তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করলে না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম, উল্টে কতকগুলো শক্ত কথা শুনিয়ে দিলে। যাদব বলিলেন, আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড় বউ এই যদি না মাপ করতে পারবে, বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করে দিলে। অন্নপূর্ণার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা, ছোটো মা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন, যাবি তো ছোটো মার কাছে? অমূল্য ঘাড় নাড়িয়া বলিল, না। না কেন রে? ছোটো মা তোর দাদামশাইয়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না। কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন 5-6 পরে এমনি এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্য মনস্কের মতো তামাক টানিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হইয়া হুঁকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে আমার মা যেন ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। দুর্গা দুর্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করিতেছিলেন। ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গায় চলে গেছেন, মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিল। কি ব্যামো রে? চাকর বলিল, তা জানি নে মা, শুনলুম কীরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কীরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া যাদব খবর শুনিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে। আমি এক্ষুনি যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্যর চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসাইয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন। খানিক পরে বাইরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া 2 কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্ক স্বরে বলিল, বৌঠান, শুনেছ বোধ হয়? অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্য যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা উপুর হইয়া পড়িয়া ফুকারিয়া উঠিলেন। যাদব ও ঘর হইতে পাগলের মতো ছুটিয়া আসিয়া বলিলেন, এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এই বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, আমাকে সব কথা খুলে বল, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব। তুই উতলা হোস নে মাধু, গাড়ি সঙ্গে আছে? মাধব বলিল, আমি উতলা হইনি দাদা, আপনি নিজে কীরকম করছেন? কিছুই করিনি, ওঠো বড় বউ, আয় অমূল্য। মাধব বাধা দিয়া বলিল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে না, তুই অস্থির হোস নে মাধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটে যাব। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে 4 জনেই উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তারপরে? মাধব কহিল, আমি তো ছিলুম না, ঠিক জানি না। শুনলুম 3 4 আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়। তারপরে এখনো পর্যন্ত কেউ ওষুধ কি 1 ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারি নে কি হয়েছে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন, খুব আছে, 100 বার আছে, মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যা কথা কখনো বার করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল। কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহই জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জ্বর হইল, দ্বিতীয় দিন 2-3 বার মূর্ছা হইল। তাহার শেষ মূর্ছা আর ভাঙিতে চাহিল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুর্বল নাড়ী একেবারে বসিয়া গিয়াছে,
সংবাদ পাইয়া মাধব আসিলেন। সে স্বামীর পায়ের ধুলা মাথায় লইল, কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল। শত অনুনয়েও এক ফোঁটা দুধ পর্যন্ত গিলিল না। মাধব হতাশ হইয়া বলিলেন, আত্মহত্যা করছ কেন? বিন্দুর নিমিলিত চোখের কোণ বাহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্ত অমূল্যর, শুধু 1002 টাকা নরেনকে দিও, আর তাকে পড়িও, সে আমার অমূল্যকে ভালোবাসে। মাধব দাঁত দিয়া জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন। বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরও কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমার মুখে আগুন না দেয়। মাধব সে ধাক্কাও সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন, দেখবে কাউকে? বিন্দু ঘাড় নাড়িয়া বলিল, না, থাক। বিন্দুর মা আরেকবার ঔষধ খাইয়াবার চেষ্টা করিলেন। বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল। মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, সে হবে না বিন্দু। আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পাই। বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন। সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল। তখন সবেমাত্র সূর্যোদয় হইতেছিল। মাধব ঘরে ঢুকিয়া দীপ নিভাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া সুমুখে প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল, কখন এলে? এই আসছি। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন। বিন্দু আস্তে আস্তে বলিল, তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? মাধব বলিলেন, তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, উপরে শুইয়ে দিয়েছি, তুলে আনবো? বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া, না, ঘুমোক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিট খানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, আমার বুক ফেটে যাচ্ছে, তা বুঝতে পারছিস? বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা। তোর বড় ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিতে এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফেরাইল না। মাথা নাড়িয়া বলিল, না দিদি, আগে বলো। অন্নপূর্ণা বলিলেন, বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইতে অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদর টানিয়া দিলেন। যাদব এক মুহূর্ত আপাদ মস্তক বস্ত্রাবৃতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চলো মা, আমি নিতে এসেছি। তাহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল। যাদব আরও এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আরও একদিন যখন এতটুকু ছিলে মা, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে ভাবিনি। তা মা শোনো, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় ও মুখও আর হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলিনি। যাদব বাইরে চলিয়া গেলেন। বিন্দু মুখ ফিরিয়া বলিল, দাও দিদি, কি খেতে হবে? আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করোগে। আর ভয় নেই, আমি মরব না। অপূর্ব এই গল্পটি আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।